বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন দারুণ সব মৌলিক সামাজিক গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি, মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। আজকের গল্প কলঙ্ক। রামচরণপুর পদ্মার পাড় ঘেঁষা এক ঘুমন্ত গ্রাম। কাঁচা রাস্তা, বাঁশবাগান আর মাটির ঘরে ঘেরা জীবন। সকালের কুয়াশায় ডুবে থাকা মানুষগুলোর চোখে নিত্য দিনের ক্লান্তি। কেউ হাঁস মুরগি নিয়ে ব্যস্ত, কেউ বা হেঁসেলের আগুনে চাল ভাজছে। কিন্তু আজকের সকালটা অন্যরকম। বাউলের মতো দেখতে কানা রঘু প্রথমে দেখতে পায়। পুকুর ঘাটে তার গরুদের জল খাওয়াতে এসে পা থমকে যায়। হ্যাঁ দাদা, এ যে ময়না! চিৎকার ছড়িয়ে পড়ে। মিনিটের মধ্যে খবর ছড়ায় পুরো গ্রামে। ময়নার নিথর দেহ পড়ে আছে ঘাটের পাশে, জলের কাছে। নীল রঙা সালোয়ার কামিজ, এসে চোখ খোলা কিন্তু প্রাণহীন। ডান হাতে আঁচড়ের দাগ, ঠোঁটে রক্ত জল মেশানো কিছু শুকিয়ে গেছে। গ্রামের মানুষজন ভিড় জমায়, কেউ কাঁদে, কেউ কৌতূহলী হয়ে দাঁড়ায়। হরিদাস মাস্টার কাঁপা গলায় বলেন, ময়না তো গতকাল স্কুলে গিয়েছিল, আজ সকালে এমন হলো কিভাবে? ময়নার পুরো নাম ময়না সরকার। বয়স মাত্র 19। সাহসী মেয়ে ছিল। স্কুলের পর প্রাইভেট টিউশন করত গ্রামের শিশুদের নিয়ে। ওর স্বপ্ন ছিল কলেজে পড়ে বড় কিছু হওয়ার। ময়নার মা অল্প বয়সেই মারা যান। বাবা রমেশ সরকার ছিলেন একজন দর্জি। তাকে সবাই চিনত, দরিদ্র কিন্তু সম্মানী মানুষ হিসেবে। গ্রামের কেউ ময়নার নামে কোনোদিনও কোনো নোংরা কিছু বলেনি। তবে গত কয়েক মাসে ময়না অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতো না। রাতে জানালার পাশে বসে থাকতো। কে জানতো এই নীরবতার পেছনে এমন রক্তাক্ত কাহিনী লুকিয়েছিল? ঘটনার খবর পেয়ে থানার অফিসার সুমিত সাহা আসেন। তিনি রামচরণপুর থানার ইনচার্জ। চেহারায় রুক্ষতা, কিন্তু চোখে ধাঁধা ভেদ করার স্পষ্টতা। তিনি ঘাট ঘুরে দেখেন, ময়নার হাতের দাগ পরীক্ষা করেন। পায়ের গোড়ালিতে কাদা দেখে অনুমান করেন সে জলে পড়ে যায়নি, বরং টানা হয়েছে। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সবার আগে ডাকা হয় ময়নার বাবা রমেশকে। আপনার মেয়ের শত্রু ছিল কারোর সঙ্গে? না বাবু, ও তো সবসময় নিজের পড়াশোনা নিয়েই থাকতো। তবে তবে কি? রমেশ থমকে বলেন, গত কয়েক মাসে ও চুপচাপ হয়ে গিয়েছিল। একদিন দেখি ও রাতে কাঁদছে। জিজ্ঞাসা করলে বলে, সব ঠিক আছে বাবা, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ময়নার ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে একটা পুরনো খাতা পাওয়া যায়। পাতাগুলো হলদে, কিন্তু লেখাগুলো ঝরঝরে। প্রথম পাতায় লেখা, এই ডায়েরিটা আমার বন্ধুর মতো। আজ যা লিখব তা যদি কেউ কখনো পড়ে, তাহলে জেনে নিও আমার প্রাণ বিপদে। আর এক পৃষ্ঠায়, যাকে সবাই ভালো বলে জানে সেই মানুষটাই যখন কলঙ্কের জন্ম দেয়, তখন মেয়েদের আর কিছু থাকে না, শুধু
নীরবতা। সুমিত ডায়েরিটা পড়ে থেমে যান। তিনি বুঝতে পারেন এই মৃত্যু আত্মহত্যা নয়, এটা কিছু ঢাকার জন্য একটা পরিকল্পিত খুন। পুকুর ঘাটের সেই রক্তরঙা সকাল পেরিয়ে গেছে। সন্ধ্যায় গ্রামে ঘনিয়ে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাতাস থেমে গেছে, কুকুর ডাকে না, পাখিও উড়ে যায় না। চারদিক যেন এক অদৃশ্য ভয় ছায়া ফেলেছে। গ্রামের চায়ের দোকানে মানুষের মুখে মুখে একটাই কথা, ময়না কেন মারা গেল? আরও বড় প্রশ্ন, কে মারলো? সুমিত সাহা তদন্ত শুরু করেন। তিনি ডাকেন ময়নার ছোটবেলার বান্ধবী মিঠুকে। মিঠু একজন সাদাসিধে গৃহবধূ। চোখে জল নিয়ে বলে, ময়নাও অনেক দিন ধরে বিষণ্ণ ছিল। আগে খুব হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ বদলে যায়। একদিন বলেছিল সবাই যাদের পুজো করে তারাই একদিন আমার জীবন শেষ করে দেবে। আমি বুঝিনি সে কি বলছে। সুমিত প্রশ্ন করেন, তুমি কি জানো ময়নার কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? মিঠু লজ্জায় মুখ ঘোরায়, তারপর ফিস ফিস করে বলে, হ্যাঁ, কিন্তু কেউ বিশ্বাস করবে না, কারণ সে মানুষটা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, হরি পণ্ডিত। হরি পণ্ডিত গ্রামের পূজারী, পঞ্চায়েত সদস্য, সমাজের চোখে দেবতা স্বরূপ। বয়স প্রায় 50। স্ত্রীর মৃত্যু হয়েছে বছর 5 আগে। হরি পণ্ডিত কিছুটা অস্পষ্টভাবে বলেন, আমি ময়নাকে শিক্ষার কথা বলতাম, অনুপ্রেরণা দিতাম, ওর ভবিষ্যৎ ছিল। আমি কখনো ওইভাবে কিছু করিনি। কিন্তু ডায়েরির আরেকটি পাতায় লেখা, আমি যখন প্রথম মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যায়, তখন উনি বলেছিলেন, তোমার চোখে বিষণ্ণতা আছে, আমার কাছে এসো, আমি মন্ত্র পড়ে তাড়িয়ে দেব। সেই মন্ত্রের নামে যে কি অভিশাপ এসেছিল তা আমার শরীর জানে, আমার আত্মা এখনো কাঁদে। সুমিত বোঝেন এই সম্মানিত মুখোশের আড়ালে কিছু একটা লুকোনো। হঠাৎ ময়নার এক প্রাইভেট ছাত্রের মা থানায় এসে বলেন, সাহেব, আমার ছেলে বলে একদিন ও পড়তে গিয়ে দেখেছে ময়না আপার ঘরের জানালার পাশে এক লোক দাঁড়িয়েছিল, আকবর শেখ। সে তো লাইনম্যান, গ্রামে ঘোরাঘুরি করে, ও ময়নাকে হয়রানি করত। সুমিত তখন আকবরকে জিজ্ঞাসাবাদ করেন। আকবর রাগে ফেটে পড়ে, সবাই হরি পণ্ডিতকে কিছু বলে না, আমার ওপর দোষ আছে, আমি কি আপনাদের জাতের লোক না বলে? তবে তার চোখে ভয় আর কণ্ঠের কম্পন লুকিয়ে থাকে না। সেই রাতেই একটি ঘটনা ঘটে। হরি পণ্ডিতের ঘরে আগুন লাগে। আগুন যখন নিভে তখন হরি আর জীবিত নেই। লোকেরা বলে ও নিজে আগুন লাগিয়ে মরেছে, কিন্তু পেছনে জানালা খোলা ছিল, ছায়া দেখা গিয়েছিল একজন দৌড়ে পালাতে। সুমিত এবার বুঝলেন ময়নার মৃত্যু শুধু একক ঘটনা নয়, কেউ একজন একে একে সব মুখোশ খুলে দিচ্ছে। ডায়েরির একেবারে শেষ পাতায় লেখা, আমার ওপর যা হয়েছে তা আমি সইতে পারি, কিন্তু আমি চাই না আর কাউকে এমন অপমান সহ্য করতে হোক। যদি আমি না বাঁচি তাহলে কেউ যেন অন্তত সত্যিটা খুঁজে বের করে। আমার মৃত্যু যেন শুধু মৃত্যু না হয়, সত্যের সূচনা হয়। রামচরণপুর আজ আরও নীরব। হরি পণ্ডিতের আগুনে পুড়ে মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে, অথচ কারো মুখে খোলাখুলি দুঃখ নেই। সবাই যেন বোঝে একটা শাস্তি হয়েছে,
তবে শাস্তি কার সেটা নিয়েই প্রশ্ন। গুজব ছড়াতে থাকে ময়নার আত্মাই হরিপণ্ডিতকে টেনে নিয়ে গেছে। কিন্তু অফিসার সুমিত জানেন এটা কাকতালীয় নয়। হরি মারা গেলেও ময়নার মৃত্যু এখনো অর্ধেক গল্প মাত্র। সন্ধ্যার সময় থানায় এক যুবক এসে দাঁড়ায়, চেহারায় ভয়, হাতে কাঁপুনি। নাম তানিম মণ্ডল, গ্রামে নতুন আসা টিউশন মাস্টার। সে কাঁপা গলায় বলে, স্যার আমি কিছু বলি। আমি ওদের সেদিন দেখেছিলাম পুকুর পাড়ে। সুমিত ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেন, কাদের? তানিম উত্তর দেয়, ময়না আর আকবর শেখকে। কিন্তু শুধু ওরা ছিল না, একজন মহিলা ছিল সঙ্গে। মুখ দেখিনি, তবে গলা শুনেছি। সেই গলা হরি পণ্ডিতের বাড়ির লোকের মতো মনে হচ্ছিল। হরি পণ্ডিতের তো স্ত্রী ছিল না, সুমিত বলেন। ছিল না ঠিকই, কিন্তু তার ভাইজি ছিল, বেবি। বয়সের তরুণী, দেখতে সুন্দরী, কিন্তু খুব চাপা স্বভাবের। সুমিত তখন বেবিকে ডাকে থানায়। সে নরম স্বরে কথা বলে, চোখে জল এনে ফেলে। আমি কিছুই জানি না স্যার, আমি শুধু হরি কাকার আশ্রয়ে বড় হয়েছি। কিন্তু তানিমের বিবরণ আর ডায়েরির লেখা মিলিয়ে সুমিত বুঝতে পারেন এই মেয়েটির ভেতরেও কিছু দহন লুকানো। তদন্তে বেরিয়ে আসে বেবিরই ছিল হরি পণ্ডিতের বাড়ির সমস্ত গোপন চাবি। আর সেই মাঝে মধ্যে ময়নাকে ডাকতো রাতে মন্ত্র পড়তে। ময়নার ডায়েরির আরেকটি পাতায় লেখা, বেবি দিদি আমায় বলেছিলেন হরি কাকা ভালো মানুষ, কিন্তু এক রাতেই আমি বুঝতে পারলাম তিনি আমার শরীর চাইছেন, মন্ত্র নয়। আমি পালাতে পারিনি। এরপর থেকেই আমার মনের মধ্যে কিছু একটা মরে যেতে থাকে। বেবি দিদি সব জানতেন, কিন্তু চুপ ছিলেন। সুমিত এবার স্পষ্ট দেখতে পান এখানে শুধু এক ব্যক্তির অপরাধ নয়, বরং একটা সমাজ ব্যবস্থা ময়নার মতো নিরীহ মেয়েদের কণ্ঠ রোধ করে রেখেছে। রাতে সুমিত থানায় বসে ফাইল পড়ছেন। তখনই থানার সামনে একটা হুলস্থুল পরিস্থিতি। বেবি নিজে থানায় আসে, হাতে একটা কাপড় মোড়া প্যাকেট। স্যার আমি আর সহ্য করতে পারছি না, এই পেটিকোটের ফাঁকে আমি লুকিয়ে রেখেছিলাম ওর চিঠিটা। ময়না আমায় একদিন বলেছিল যদি আমি কিছু না করি তাহলে আমিই অপরাধী হব। আমি সত্যি জানি। আমি চুপ ছিলাম কারণ আমিও। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আমি নিজেও সেই রাতগুলো পার করেছি স্যার, কিন্তু আমি প্রতিবাদ করতে পারিনি। ও করেছিল, সেই জন্যই মরে গেল। প্যাকেট খুলে সুমিত দেখতে পান ময়নার লেখা আরেকটি চিঠি, যা কখনো ডায়েরিতে লেখা হয়নি। যদি কিছু হয় তবে জেনে নিও যে লোকটা রাতে আমার ঘরে ঢুকেছিল সে শুধু হরি কাকা নয়, আর একজন ছিল। তার মুখ আমি দেখিনি, কিন্তু তার গায়ে কেরোসিনের গন্ধ ছিল, ঠিক যেমন গন্ধ আসে আকবরের জামা কাপড় থেকে অথবা বাবার দোকানের পেছনে স্টোর রুম থেকে। সুমিত থমকে যান। বাবার স্টোর রুম? রমেশ সরকার? থানার বাড়িতে তখন রাত 2টা। অফিসার সুমিত সাহা ময়নার সেই শেষ চিঠির একটা লাইন নিয়ে চিন্তায় ডুবে। তার গায়ে কেরোসিনের গন্ধ ছিল, যেমন
আমার বাবার দোকানের স্টোর রুমে পাওয়া যায়। এই লাইনটি যেন সমস্ত কুয়াশার পর্দা সরিয়ে এক নতুন আরো অন্ধকার পথ খুলে দিল। পরদিন সকালেই সুমিত হাজির হন ময়নার বাড়িতে। রমেশ সরকার উঠানে বসে শীতের রোদে চোখ বুজেছিলেন। চেহারায় ক্লান্তি, চুল এলোমেলো। সুমিত জিজ্ঞাসা করেন, আপনি কি জানেন আপনার দোকানের স্টোর রুমে কি আছে? রমেশ চমকে ওঠেন। মানে? সুমিত বলেন, আপনার মেয়ের চিঠি বলছে সেখানে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। সেটা শুধু গন্ধ নয়, হয়তো কোনো ঘটনা, কোনো স্মৃতি, কোনো কলঙ্ক লুকিয়ে আছে। রমেশ থেমে যান। কয়েক মুহূর্ত পর হঠাৎ উঠে দাঁড়ান। চলেন দেখিয়ে দিই। দোকানের পেছনের দরজা খুলতেই সুমিতের নাকে লাগে কেরোসিনের কটু গন্ধ। ভিতরে অন্ধকার ঘরে ছড়িয়ে আছে পুরনো জামা কাপড়, ছেঁড়া পুতুল, একটা ভাঙা আয়না। রমেশ ফিস ফিস করে বলেন, এই ঘর আমি বন্ধ রেখেছিলাম অনেক বছর, কারণ এখানে আমার স্ত্রীর স্মৃতি ছিল। সুমিত চমকে জিজ্ঞাসা করেন, আপনার স্ত্রী কি এখানেই? রমেশ চোখ বন্ধ করে মাথা নাড়েন। ময়নার বয়স যখন 6, তখন এক রাতেই আমার স্ত্রীর গায়ে আগুন লাগে। আমি তাকে বাঁচাতে পারিনি। সুমিত বলেন, কিন্তু ডায়েরি বলছে সেই আগুন দুর্ঘটনা ছিল না। রমেশ এবার মাটিতে বসে পড়েন, চোখ ভরে জল। আমি আমি জানি না আমার জীবন কোথায় গিয়ে দাঁড়ালো। আমি ভালো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু হরি পণ্ডিত, আকবর সবার কাছে মাথা নত করে থেকেছি। ময়নার মা সেদিন কিছু দেখে ফেলেছিল। হরি পণ্ডিতের সঙ্গে আমার দোকানের এক লেনদেন। সে কথা বলবে বলছিল, তাই এক রাতে আমি দরজা বন্ধ করে রেখেছিলাম। আগুন নিজে থেকে নয়, আমি আমি বন্ধ করিনি জানালা। ঘরের এক কোণে রাখা ছিল একটা সিন্দুক। সুমিত খুলে দেখেন একটা চিঠি, তারিখ 2006। রমেশ, আমি সব জানি। হরি যে মেয়েদের নিয়ে কি করে তুমি জানো। তুমি চুপ করে থেকে তাকে আশ্রয় দাও কেন? আজ যদি তুমি সত্য না বলো, তাহলে একদিন তোমার মেয়েও এই আগুনে পুড়ে যাবে। দায়ী থাকবে একমাত্র তুমি। সুমিত সেই চিঠি হাতে নিয়ে রমেশের দিকে তাকান। আপনার স্ত্রী মারা যাননি, তাকে খুন করা হয়েছে। সেই অপরাধ ঢাকতে আপনি একজন পিশাচকে রক্ষা করেছিলেন। এখন আপনার মেয়েও সেই আগুনে পুড়ছে, শুধু বাইরে নয়, ভিতর থেকেও। সুমিত ময়নার ঘরে আবার যান। এবার জানালার পাশে রাখা একটা পুরনো টেপ রেকর্ডারে চাপ দেন। একটা কর্কশ কণ্ঠ ভেসে আসে, তুই যদি কিছু বলিস, তোর বাবাও বাঁচবে না, আমাদের কেউ ধরতে পারবে না। ময়না, আমরা পুরুষ, তোর সমাজ তো আমাকেই প্রণাম করে, তোকে নয়। সুমিত সেই টেপ শুনে স্তব্ধ হয়ে যান। এই কণ্ঠ হরি পণ্ডিতের হলেও পাশে শোনা যায় আর একটা শব্দ, জুতোর ঘর্ষণ, ঠিক যেমনটা রমেশের পায়ে থাকা ফাটা স্যান্ডেলে হয়। সুমিত থানায় ফিরে রমেশকে গ্রেপ্তার করার আদেশ দেন। রমেশ চুপচাপ হাতে হ্যান্ডকাপ পরেন, শুধু একবার বলেন, আমি শুধু মেয়েটাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ও নিজেই রক্ষা করলো আমাদের সম্মান। আমরা যেটা লুকাতে চেয়েছিলাম
ও সেটাকে মুখ তুলে বলল, আমি তো হেরে গিয়েছিলাম আগেই, এখন ও জিতে গেল। রামচরণপুর যেন নিঃশ্বাস চেপে বসে আছে। হরিপণ্ডিত নেই, আকবর আত্মগোপনে, আর রমেশ সরকার জেলে। গ্রামের মানুষ কেউ আর চোখে চোখ রাখে না। তারা বুঝে গেছে এই এক মৃত্যু অনেক মুখোশ খুলে দিয়েছে। তবু প্রশ্ন রয়ে গেছে, কে সত্যিকারের খুনি? ময়না নিজে কি আত্মহত্যা করেছিল, নাকি কারো হাতে প্রাণ গেছে? সুমিত ময়নার ডায়েরি, চিঠি এবং রেকর্ড করা কণ্ঠ সব মিলিয়ে একটা পূর্ণ চিত্র গড়ে তুলেছেন। তবে গল্প তখনও অসম্পূর্ণ, যতক্ষণ না পাওয়া যায় সেই শেষ মুহূর্তের সাক্ষী। তানিম, যে আগেই সাক্ষ্য দিয়েছিল, আবার থানায় আসে। সে বলল, স্যার, সেদিন রাতে আমি সত্যি কিছু দেখেছিলাম। ময়না ঘাটে দাঁড়িয়ে কাঁদছিল, আকবর ওর হাত ধরে টানছিল। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আসে, গায়ে চাদর। তারা কথা কাটাকাটি করে, তারপর হঠাৎ ঠেলাঠেলি। ময়না জলে পড়ে যায়, আর কেউ কিছু করতে পারে না। সুমিত প্রশ্ন করেন, তুমি চিনেছিলে সেই মেয়েটিকে? তানিম মুখ নামিয়ে বলে, হ্যাঁ, বেবি। বেবিকে আবার থানায় ডাকা হয়। সে প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে মুখ খোলে। হ্যাঁ, আমি গিয়েছিলাম। আমি ময়নাকে অপছন্দ করতাম না, কিন্তু হরিকাকা সবকিছু নিয়ে সে কথা বলবে বলে হুমকি দিচ্ছিল। আমার নিজের সম্মান, ঘরের মুখ, সবই ওর কথায় ধ্বংস হতো। আমি শুধু ঠেলেছিলাম। আমি ভাবিনি ও পড়ে যাবে। আমি ওকে মারতে চাইনি। তার কণ্ঠ ভেঙে যায়। কিন্তু এখন বুঝি আসল খুন আমি করিনি। আমি শুধু সেই সমাজের হাতিয়ার হয়ে গিয়েছিলাম, যে সমাজ আমাকে শেখায়, স্তব্ধ থাকো, চিৎকার করো না। সারা গ্রাম আদালতের বাইরে ভিড় করে। বিচারক সব শুনে বলেন, হরিপণ্ডিতের মৃত্যু রহস্যজনক হলেও ময়নার মৃত্যুর জন্য প্রত্যক্ষ দায় রয়েছে বেবির। তবে এটি একটি আকস্মিক দুর্ঘটনা হলেও তার মূল কারণ সামাজিক চাপ, পিতার নৈতিক দুর্বলতা ও নারীর প্রতি পীড়নের দীর্ঘ ইতিহাস। রমেশ সরকারকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়, প্রমাণ লুকোনো ও সহায়তার দায়ে। বেবিকে 3 বছরের সাজা, পরে সামাজিক পুনর্বাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়। আকবর শেখ আজও ফেরার। ময়নার ঘর থেকে উদ্ধার হয় একটি অদেখা চিঠি। আমি জানি আমি একা, কিন্তু একা মানে দুর্বল নও। আমার ভয় নেই, কারণ যদি আমি থাকি না, তাহলে এই ডায়েরির যেন শুধু কান্নাই নয়, জাগরণের সাক্ষী হয়। আমি কলঙ্ক নই, আমি সাক্ষী। রামচরণপুরে এখনো পুকুর ঘাট আছে, নদীর ধারে বাঁশঝাড় দোলে, কিন্তু ময়না নেই। তবুও সে রয়ে গেছে প্রতিটি মেয়ের চোখে, যাদের কেউ স্পর্শ করতে সাহস পায় না। আর অবলীলায় স্কুলের দেয়ালে নতুন স্লোগান লেখা হয়েছে, ময়না ছিল না কলঙ্ক, সে ছিল প্রতিরোধ।